মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ৪ তারিখে নতুন করে আরেকটি শর্ট সিলেবাস প্রকাশ করেছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল, সেটা থেকে আবারও আরেকটি সংক্ষিপ্ত সিলেবাস সর্বশেষ অর্থাৎ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ৪ তারিখে প্রকাশ করেছে। সেই উপলক্ষে আমি ৪ তারিখে যে একটি চিঠি ইস্যু করেছি, সেই চিঠিটি এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। অর্থাৎ এই পাঠ্যসূচি অনুযায়ী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের 2021 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি অতীব প্রয়োজনীয় নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ তারিখে চিঠিটি প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই চিঠিটি ইস্যু করেছেন। তাহলে এখানে 2021 সালে যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে তার আলোকেই সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এখন কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা দেখব। এখানে কি কি বিষয় সংযুক্ত করা হয়েছে। এখানে অর্থাৎ সকল বিষয়, সকল গ্রুপের সব বিষয়গুলি এখানে সূচি অনুযায়ী দেওয়া আছে। আমি প্রত্যেকটি বিষয়ের এক একটি ধরে ধরে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবে এবং কোথাও কোনো স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিও দেখবে। প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি গ্রুপের কি কি বিষয় সেগুলো আমি আজ তোমাদের সামনে আলোচনা করব। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146। এখানে তোমরা যে যে বিষয়ের স্টুডেন্ট আছো, তোমরা যদি তোমাদের সমস্ত বইগুলো সামনে রেখে এই ভিডিওটি দেখো তাহলে সুবিধা হবে। তোমার যখন যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়ের বইটি বের করে প্রথম অর্থাৎ সূচিপত্রটা বের করলে সেখানে তুমি টিক দিয়ে রাখতে পারবে যে কি কি অধ্যায় থাকছে আর কি কি অধ্যায় থাকছে না। আর এই সিলেবাসের আওতাধীন যে যে অধ্যায়গুলো থাকবে শুধুমাত্র সেই অধ্যায়ের উপরেই এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুটি হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা শিওর। অর্থাৎ এখানে তোমরা যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র সেই অধ্যায়গুলোই তোমরা এখন থেকে চর্চা করা শুরু করবে। তাহলে তুমি এখন হিসাব বিজ্ঞান বইটি যদি বের করে থাকো তাহলে তুমি সেখানে দাগিয়ে নিতে পারো প্রথম সূচিপত্রে। অর্থাৎ এখানে প্রথম অধ্যায় নেই, দ্বিতীয় অধ্যায়ে আছে লেনদেন। আর লেনদেনের কি কি, লেনদেন অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকবে সেখানে একটি ধারণা দেওয়া আছে। আর এখানে কোন টপিক্সের উপর কয়টি ক্লাস হবে সেই ক্লাসের সংখ্যাও দেওয়া আছে এবং ক্লাসের ক্রমটাও দেওয়া আছে। হিসাব বিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ও আছে, চতুর্থ পঞ্চম নেই, ষষ্ঠ অধ্যায় জাবেদা আছে। ষষ্ঠ অধ্যায় নেই, সপ্তম অধ্যায় খতিয়ানের উপর কি কি টপিক্স থাকবে সেগুলো এখানে দেওয়া আছে, শিক্ষণফল, পাঠ শিরোনামা দেওয়া আছে। অষ্টম অধ্যায় নেই, আবার নবম অধ্যায় আছে, নবম অধ্যায় হচ্ছে রেওয়া মিল। আর দশম অধ্যায়ের আংশিক, অর্থাৎ দশম অধ্যায়ের কিছু আংশিক আর্থিক বিবরণী। এই হচ্ছে তোমার এখানে সর্বমোট ক্লাস সংখ্যা হবে 30টি, অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস হবে 30টি ক্লাস হবে। আর মান বন্টন যথারীতি পূর্বের মতোই। বর্তমান প্রচলিত প্রশ্নের মান বন্টনে বলা আছে বর্তমানে প্রচলিত প্রশ্নপত্রের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ প্রশ্নপত্রের ধারা বা মান বন্টন পূর্বে যা ছিল সেটাই থাকবে। অর্থাৎ 100 নম্বরের জন্য পরীক্ষা হবে, 30 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক আর 70 নম্বর হবে তোমাদের সৃজনশীলের উপরে। এরপরে আসো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে এখানে কি কি অধ্যায়, পাঠ শিরোনাম, শিক্ষণফল কি কি আছে সেগুলো এখানে স্পষ্ট করে দেওয়া আছে। সূচিপত্রে দাগিয়ে নিতে পারো বাংলা দ্বিতীয় পত্র বই বের করে। এখানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ,
চতুর্থ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ কি কি থাকবে, ধ্বনিতত্ত্ব, সন্ধি, বিরক্তি শব্দ, এগুলো তোমরা দাগাই নিতে পারো। আরেকটি কথা, এই ভিডিও শেষে ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তুমি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বাংলা তৃতীয় পত্রের তোমার 20টি ক্লাস হবে। এখানে প্রত্যেকটি মানবন্টন পূর্বের মতোই থাকবে, অপরিবর্তিত। বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে থাকছে গদ্য যেগুলো দেওয়া আছে, সুভাষ, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিও ডেসক্রিপশন থেকে, অথবা তোমরা এই ভিডিওটি পজ করে এখান থেকেও তোমরা লিখে নিতে পারো। পাঠ্য বই বের করে তোমার সূচিপত্রে সেগুলা তুমি চিহ্নিত করতে পারো, দাগিয়ে নিতে পারো কি কি থাকবে সেগুলা, অধ্যায়গুলো তোমরা এখানে অধ্যায়গুলা গদ্যগুলা সূচিপত্রে তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। কবিতা, কবিতা কি কি থাকবে সেগুলো এখানে আছে, সেগুলো তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো সূচিপত্রে, তোমার পাঠ্য বইয়ের সূচিপত্রে সেগুলা আন্ডারলাইন করে রাখতে পারো। শুধুমাত্র এগুলা থেকে তোমার সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক উভয়ই হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ বলতে পারো পূর্বে যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিল সেটারই আবার সংক্ষিপ্ত রূপ এটা। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে 2021 সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন। মানবন্টন পূর্বের মতোই থাকবে, পূর্বের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ বিগত বছর যে ধরনের ছিল 100 নম্বরের পরীক্ষা হবে, সৃজনশীল হবে 70 নম্বরের, আর নৈর্ব্যক্তিক থাকবে 30 নম্বরের। বাংলা দ্বিতীয় পত্রেও ক্লাসের সংখ্যা রাখা হয়েছে 30টি। এরপরে আসো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায়ে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান 1947 থেকে 1970, এই অধ্যায়টি আছে। দ্বিতীয় অধ্যায় হলো স্বাধীন বাংলাদেশ, এটিও রয়েছে। তৃতীয় অধ্যায় নেই। চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। ষষ্ঠ অধ্যায় আছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সপ্তম, অষ্টম, নবম নেই। দশম অধ্যায়ে আছে টেকসই উন্নয়ন, এগুলা। একাদশ অধ্যায়ে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। 16 অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। শুধুমাত্র এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। আমি বারবার করে বলতেছি, এগুলো থেকে নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল উভয় প্রকার প্রশ্নই এগুলো অধ্যায় থেকে আসবে। আর মান বন্টন প্রশ্নের ধারা অপরিবর্তিত থাকবে, বিগত বছরের নেই। এরপরে জীববিজ্ঞান। জীববিজ্ঞান তোমরা নিশ্চয়ই জানো, এখানে তথ্যীয় নম্বর হচ্ছে 75 আর ব্যবহারিক 25, পূর্ণ নম্বর হচ্ছে 100। সেখানে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব ও টিস্যু, জীবকোষ ও টিস্যু থেকে প্রশ্ন আসবে। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না। আবার চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এখান থেকে প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায়ের পর প্রশ্ন হবে 11 অধ্যায় জীবের প্রজনন, মানে মাঝখানের সেই অধ্যায়গুলো। আমি আবারও বলতেছি, এখানে শুধুমাত্র যে অধ্যায়গুলো দেওয়া থাকবে সেই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, অর্থাৎ 2021 সালের প্রশ্নপত্র তৈরি হবে। এরপরে দেখতেছি আছে 12 অধ্যায়। 12 অধ্যায় জীবের 12 অধ্যায়। এরপরে হচ্ছে 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। এখানে যেগুলো আছে সেগুলোই ভালো করে করবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো তোমার বিষয়, তোমার গ্রুপ অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবে।
বিষয়গুলো ডাউনলোড করে নিতে পারবে। সিলেবাসটি মানবন্ধন যথারীতি পূর্বের মতোই থাকবে। এরপরে ব্যবসায় উদ্যোগ কমার্সের বিষয়। যারা কমার্স স্টুডেন্ট তাদের জন্য এখানে প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি, এতে শুধুমাত্র এগুলোই থাকবে। দ্বিতীয় অধ্যায় থাকবে উদ্যোগ ও উদ্যোক্তা, এ থেকে প্রশ্ন হবে। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান থেকে প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায় আছে এগুলো। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নেই, সরাসরি অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থেকে প্রশ্ন হবে। বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে না। নবম অধ্যায় আছে বিপণন, অর্থাৎ এইগুলো থেকেই ব্যবসা উদ্যোগ প্রশ্ন হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। তোমরা শুধুমাত্র এই অধ্যায়গুলো ভালোভাবে চর্চা করবে। মানবন্টন বিগত বছরের মতোই অপরিবর্তিত থাকবে। এরপরে আসতেছে রসায়ন। রসায়নে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে প্রশ্ন হবে। পর্যায় সারণীর কি কি শিরোনাম, কি কি পাঠের বিষয়ে পাঠ শিরোনাম আর শিক্ষণফল সব এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে। পঞ্চম অধ্যায় আছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের যেগুলো পাঠের শিরোনাম দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে নিবে। একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এখানে সর্বমোট ক্লাসের সংখ্যা 30। এখান থেকে তোমাদের নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্ন হবে। ব্যবহারিক বিষয়বস্তু এখানে দেওয়া আছে ধাতব কার্বনেট যৌগের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন গ্যাস শনাক্তকরণ, সোডিয়াম ক্লোরাইড অথবা ফেরাস সালফেট লবণের ক্লাস গঠন, দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। এগুলো তোমাদের ব্যবহারিক বিষয়বস্তু, এগুলো থেকেই তুমি ব্যবহারিক তৈরি করে নিবে। এরপরে আসছে আর্টসের পরিনীতি ও নাগরিকতা। পরিনীতি ও নাগরিকতা, এখানে যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র সেগুলো তোমরা চর্চা করবে, সেগুলো থেকেই প্রশ্ন হবে। প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় আছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা। এগুলো থেকে তোমার প্রশ্ন হবে। প্রশ্নের মান বন্টন যথারীতি পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে। অর্থনীতি, যাদের অর্থনীতি আছে তারা এক নজরে দেখে নিতে পারো। এগুলো থেকে তোমার অর্থনীতি বিষয়ের উপর প্রশ্ন হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। আমরা জানি কোভিড-19 এর কারণে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল পূর্বে, সেটা থেকে আবার পুনর্বিন্যাসকৃত নতুন করে আবার এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এ থেকে 2021 সালে তোমাদের সমস্ত প্রশ্নগুলো হবে। এই অধ্যায়ের বাইরে থেকে আর কোনো প্রশ্ন হবে না। তোমরা শুধুমাত্র এই অধ্যায়গুলো ভালো করে পর্যালোচনা করবে, ভালো করে তোমরা এগুলো চর্চা করতে থাকবে। এখানে 30টি ক্লাস দেওয়া আছে। প্রশ্নের মান বন্টন যথারীতি পূর্বের মতোই থাকবে। এরপরে আমরা আসবো ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে যেগুলো থাকছে সেগুলো থেকে ভালো করে তোমরা দেখে নিবে। ইউনিট 3, ইউনিট 4 কি কি থাকবে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। তুমি তোমার বইয়ে এগুলো দাগিয়ে নিতে পারো অথবা আন্ডারলাইন করে নিতে পারো। ভিডিওটি পোস্ট করে সেগুলো থেকে তুমি বইয়ের উপর লিখে নিতে পারো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারবে। ইউনিট 4, 5 কি কি থাকবে সুন্দর করে এখানে লেখা আছে। ইউনিট 7, ইউনিট 10, ইউনিট 11 কি কি থাকবে এখানে সুন্দর করে লেখা আছে, সেগুলো থেকে প্রশ্ন হবে। রাইটিং পার্টে কি কি থাকবে সেখানে লেখা আছে। 100 মার্কের একটি তোমাদের এখানে মান বন্টন দেওয়া আছে। ইংলিশ ফার্স্ট পেপারের টোটাল মার্ক কিভাবে থাকবে, সিন প্যাসেজ
থেকে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন 10টি, অ্যান্সারিং কোশ্চেন, ওপেন ইন্ডেড, ক্লোজ ইন্ডেড, সেগুলো 12 নাম্বার, সিন প্যাসেজ টু ফিলিং দ্য গ্যাপ থাকবে। মানে পুরো মানে মার্কিংটা দিয়ে দিচ্ছে এখানে, প্রশ্ন কি ধরনের প্রশ্ন হবে পুরোটাই এখানে দেওয়া আছে। রিটেন মার্কিং 50, এগুলো থেকে এভাবেই প্রশ্ন হবে। এরপরে আসে ইংলিশ সেকেন্ড পার্ট, ইংরেজি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র এখানে সব দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে চর্চা করবে, এগুলো থেকে শুধুমাত্র প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং মার্ক ডিস্ট্রিবিউশনটাও এখানে দেওয়া আছে। সেকেন্ড পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন, 100 নম্বরের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ঠিক এরকম ভাবেই প্রশ্ন হবে, কোশ্চেনটি এরকমই হবে। এরপরে আসি ফিন্যান্স ও ব্যাংকিং। এখানে যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র সেই অধ্যায় থেকে প্রশ্ন হবে। এটাই হচ্ছে নতুন সংক্ষিপ্ত সিলেবাস। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আবার পঞ্চম অধ্যায় মূলধন, আয় ব্যয়, প্রকলন, এগুলো থেকেও থাকবে। নবম অধ্যায় ব্যাংকিং, ব্যবসায় ও তার ধরন। দশম অধ্যায় থেকেও থাকবে প্রশ্ন। মোট ক্লাসের সংখ্যা 30টি। শুধুমাত্র এখানে আমরা যে অধ্যায়গুলো দেখলাম সেই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ব্যবসা, ফিন্যান্স এবং ব্যাংকিং এ প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। শুধুমাত্র এই অধ্যায়গুলো থেকেই তোমাদের প্রশ্নপত্র হবে। ভূগোল ও পরিবেশ, আর্টসের বিষয় এটি অবশ্য। ভূগোল ও পরিবেশ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব, আমাদের পৃথিবী। চতুর্থ অধ্যায় হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এখানে যে টপিকস গুলো দেওয়া আছে সেই টপিকস এর উপরই প্রশ্নপত্র হবে, তোমরা এগুলোই ভালো করে চর্চা করতে থাকবে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। সপ্তম অধ্যায় নেই, অষ্টম অধ্যায় মানব বসতি। দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। মোট ক্লাসের সংখ্যা 30। এইখানে যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র তোমরা সেই অধ্যায়গুলি চর্চা করবে, এগুলো থেকেই প্রশ্ন হবে। নৈর্ব্যক্তিক হবে 30টি এবং সৃজনশীল 70। এরপরে আসে আমরা উচ্চতর গণিত, সায়েন্সের বিষয়, খুব ইম্পর্টেন্ট একটি টপিকস। এখানে পূর্বেও এটা খুব কিন্তু সংক্ষিপ্ত করা ছিল, এবার আরো সংক্ষিপ্ত করেছে। এখানে আমরা বীজগণিত থেকে দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় অসীম ধারা, এখান থেকে 100% একটি প্রশ্ন হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো আমি তোমাদের জন্য বলছি, সপ্তম অধ্যায় তোমাদের জন্য এমনি একটি সহজ অধ্যায়। এটা আমরা সিলেবাস শর্ট না করলেও এই অধ্যায়টা আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এটা সহজ বিধায় এটা তোমরা ভালো করে করবে, এখান থেকে 100% একটি প্রশ্ন আসবেই। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিতে এখানে কিন্তু 3টি অনুশীলনী আছে, 8.1, 8.2 এবং 8.3। ত্রিকোণমিতির রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এই প্রমাণটা আসতে পারে এবার। তাহলে প্রথম অধ্যায়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 8.2 এ কিছু বলে আছে, তার প্রমাণ আছে, ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো করবে। এবং 8.3 এ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, অর্থাৎ ত্রিকোণমিতির সম্পূর্ণ তোমাদেরকে করতে হবে ভালো করে। ত্রিকোণমিতি থেকেও একটি 100% প্রশ্ন আসবে। তাছাড়া আমি আবারও বলছি তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে এবার। শুধুমাত্র এখানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে তুমি নৈর্ব্যক্তিক চর্চা করবে, সেই অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক আসবে, এর বাইরে থেকে কোনো নৈর্ব্যক্তিকও আসবে না এবং কোনো সৃজনশীল প্রশ্নও হবে না। তারপরে আমরা দেখতেছি নবম অধ্যায় সূচক ও লগারিদম। সূচক লগারিদম নবম অধ্যায়টা খুব ভালো করে করবে, এটাও আমরা এমনিতেই করি এবং এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকেও একটা প্রশ্ন হবে। তাহলে এখান থেকে তোমরা ভালো করে করবে, এগুলা থেকেই নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্ন হবে।
এরপরে আসো একাদশ অধ্যায় স্থানাঙ্ক। স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি যে অনুশীলনগুলো আছে শুধু সেগুলাই করবে। অর্থাৎ এখানে দেখো, আহ, আমি দেখেছিলাম পূর্বের যে সংক্ষিপ্ত সাজেশন, সেখানে দশম অধ্যায় বাদ দেওয়া ছিল, এখানে দশম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় ছিল। এই দ্বিতীয় অধ্যায় কিন্তু এখানে নেই, বীজগণিতীয় রাশি যেটা ছিল সেটা নেই, সম্ভাবনাও নেই। শুধুমাত্র আবার তৃতীয় অধ্যায়ে যে তোমাদের তৃতীয় অধ্যায়ে যে জ্যামিতি গুলো ছিল, ব্যবহারিক জ্যামিতি ছিল, কিছু কিছু উপপাদ্য ছিল, সেগুলোও কিন্তু আমি দেখতেছি না। অর্থাৎ এখানে তোমার শুধুমাত্র সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় আর নবম অধ্যায় ও আরেকটি আছে একাদশ অধ্যায়, এই দেখতেছি। আর কোনো অধ্যায় দেখতেছি না। অর্থাৎ আমি বলতে পারি এখানে তোমার 30টি ক্লাস দিয়েছে, এটা তোমার 1 মাসের পড়া। অর্থাৎ হায়ার ম্যাথ একেবারেই শর্ট করেছে, এর চেয়ে আর শর্ট হয়নি, এর চেয়ে আর শর্ট করা যায় না। তাহলে তোমার এই 3টে অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ, সপ্তম, অষ্টম, নবম, একাদশ, 4টি অধ্যায় থেকে তোমার 9টি প্রশ্ন আসবে। তাহলে আমরা বলতে পারি এই প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে। এবং এই অধ্যায়গুলো থেকে তোমার নৈর্ব্যক্তিক আসবে, এর বাইরের অধ্যায় পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র এই অধ্যায়গুলো থেকে তোমার নৈর্ব্যক্তিক চর্চা করবে। খুবই সহজ করে দিয়েছে, মানে শর্টের ভিতরে শর্ট। আর ব্যবহারিকের জন্য এখানে যেগুলো দেওয়া আছে, পূর্ণ সংখ্যা আইনের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সেটা করবে। ফাংশনের লেখচিত্র, বিপরীত ফাংশন, অর্থাৎ ফাংশনের যে গ্রাফগুলো আছে লেখচিত্র, সেগুলো তোমরা ব্যবহারিকের জন্য তৈরি করবে। সূচক, লগারিদম, পরমান, ফাংশনের লেখচিত্র, বৈশিষ্ট্য এবং বাহুর দৈর্ঘ্য বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ, চতুর্ভুজের সংখ্যা, জ্যামিতিক অঙ্কন, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির কিছু ব্যবহারিক আছে, সেগুলা করবে। এগুলো খাতাগুলো রেডি করবে। এগুলা থেকে তোমাদের ব্যবহারিক প্রশ্ন হবে। আর মান বর্ণনা যথারীতি বিগত বছরের মতো অপরিবর্তিত থাকবে, 75 নম্বরে। গার্হস্থ্য বিজ্ঞান। গার্হস্থ্য বিজ্ঞান এখানে যেগুলো দেওয়া আছে, যে অধ্যায়, শুধুমাত্র সেই অধ্যায়গুলো পড়বে। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, 13 অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়। আর ব্যবহারিক এখানে যেগুলো উল্লেখ করা আছে সেগুলো তোমরা ব্যবহারিক খাতা তৈরি করবে এগুলো দিয়ে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, বিধায় আমি তোমাদের শর্টকাটে দ্রুত, মানে টেনে টেনে শেষ করার চেষ্টা করছি। তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে তোমাদের চাহিদা মতো অধ্যায়ের বিষয়গুলো দাগিয়ে নিতে পারবে, অথবা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। হিন্দু ধর্মের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলাই পড়বে। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের এগুলো, চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার, পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা, এগুলো থেকেই থাকবে প্রশ্ন, এগুলোই তোমরা ভালো করে চর্চা করবে। নবম অধ্যায় আছে মানবন্ধন অপরিবর্তিত থাকবে। এরপরে আসি আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সেগুলো ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এগুলো ভালো করে করবে। দ্বাদশ অধ্যায় আছে, ত্রয়োদশ অধ্যায় আছে মুক্তিযুদ্ধ, চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে শুধুমাত্র সেই অধ্যায়গুলো তোমরা চর্চা করবে। 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাস আমরা এখন আলোচনা করছি, এরপরে আমরা আসবো। আর মানবন্টন যথারীতি অপরিবর্তিত থাকবে। আইসিটি, তথ্য যোগাযোগ, যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র সেই অধ্যায়গুলো করবে। মানবন্টন অপরিবর্তিত থাকবে।
কৃষি শিক্ষার জন্য এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে শুধুমাত্র তোমরা সেই অধ্যায়গুলোই করতে থাকবে। আর এখানে ব্যবহারিক গুলো ভালো করে দেখো। ব্যবহারিক যেগুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের মাটির নমুনা সংগ্রহ, শনাক্তকরণ, মাটির পাত্রে বীজ সংরক্ষণ, উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ সংগ্রহ শনাক্তকরণ, ধান, মূলা, মরিচ, গোলালু, আদা, গাদা ও মেরুদণ্ডী কাণ্ড, এগুলো দিয়ে তুমি তোমার ব্যবহারিক খাতা তৈরি করবে। মানবর্ণন যথারীতি পূর্বের মতোই অপরিবর্তিত। এইবার আসে আমরা গণিত, যেটা সবসময় তোমরা, যে বিষয়টি সবসময় তোমরা ভীতকর অবস্থায় থাকো। এই গণিতের সিলেবাস আরো সংক্ষিপ্ত করেছে। পূর্বে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল সেটা থেকেও আরো সংক্ষিপ্ত করা হয়েছে এবার। চলো আমরা এখন গণিতের কি কি দেওয়া আছে, আমার কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আমরা এখন ভালো করে দেখবো এবং মান বর্ণন সম্পর্কে আলোচনা করব। আমি বলবো ভিডিওটি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে, বিশেষ করে গণিতের এই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল করবে এবং এখানে মনোযোগ সহকারে ভিডিওটি তুমি দেখবে এবং কি কি পড়তে হবে আমি এগুলো বিস্তারিত তোমাদের সাথে এখন আলোচনা করব। এখানে প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, সেটা পূর্বের সিলেবাসও ছিল। সেট ফাংশন, সেট ফাংশন সবার জন্য সুবিধা, এটা একটি সহজ একটি অধ্যায়। আর এখানে কি কি থাকবে, সেট থেকে কি কি থাকবে আমরা বলতে পারি। এখান থেকে পাওয়ার সেট থেকে প্রশ্ন থাকবে, তারপরে যে কার্তেশীয় কোন সেটের যে ধারণাগুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে, ফাঁকা সেট, সার্বিক সেট, সেট প্রকাশের তালিকা পদ্ধতি এবং তালিকা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি তৈরি করা, এগুলোই থাকবে। এখানে যে শিরোনামগুলো দেওয়া আছে সেগুলোর উপরই তোমরা গুরুত্ব দিবে বেশি। আর অন্বয় ও ফাংশন এর ডোমেন ও রেঞ্জ, এটা অবশ্যই অবশ্যই ভালো করে করবে। অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের যে 18 নম্বর অঙ্কগুলো আছে 2.2 এর, অর্থাৎ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, তোমার পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবে। অর্থাৎ এই অন্বয় ও ফাংশনের ডোমেন এবং রেঞ্জের উপর একটি সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুবই আছে, খুবই ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা খুবই এখানে আছে। আর ফাংশন থেকে একটি প্রশ্ন হবে, তাহলে সেট ফাংশন ভালো করে তোমরা করবে, তোমাদের জন্য এই অধ্যায়টি এমনিও একটু সহজ। তারপরে আসতেছে তৃতীয় অধ্যায় মান নির্ণয়। তৃতীয় অধ্যায় মান নির্ণয়, এখানে 3.1 আর 3.2 দুইটা মিলে একটা প্রশ্ন হবে মান নির্ণয়ে। আর এখান থেকে আমরা যে মেডেলটার্ম ফ্যাক্টর আর ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যে উৎপাদকগুলো আছে 3.1, 3.2 তো মান নির্ণয়, 3.3 এবং 3.4 এই দুটি অধ্যায় তোমাদের করতে হবে। কারণ 3.1 এবং 3.4 থেকে একটি উৎপাদক আসবে, যেটা যে কোনো সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, যে কোনো সৃজনশীলের ক নাম্বারে এই একটি উৎপাদক আসতে পারে। আর 3.5-এও আছে কিছু বাস্তব ধর্মী সমাধান, প্রশ্নের সমাধান, সেগুলো করতে হবে। অর্থাৎ তৃতীয় অধ্যায় তোমাকে ভালোভাবে করতে হবে। এখান থেকে একটি প্রশ্ন আসবেই, এটা 100% শিওর। এই অধ্যায়টি ভালো করে করলে তুমি এখানে একটি প্রশ্ন পেয়ে যাবে। এই নতুন সংশোধিত সিলেবাসে সপ্তম অধ্যায় নেই, শুধুমাত্র অষ্টম অধ্যায় বৃত্ত। অর্থাৎ বৃত্ত অধ্যায়টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, এই বৃত্ত অধ্যায় থেকে তোমার 3টি প্রশ্ন হবে। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম অধ্যায় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এই অষ্টম অধ্যায়, একটি মাত্র অধ্যায় তুমি যদি ভালো করে করো তাহলে তুমি একটি অধ্যায় করে তুমি পাশ করে যাবে। এইখান থেকে 3টি সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকে 2টি হবে উপপাদ্যের উপর প্রশ্ন আর একটি হবে সম্পাদ্যের উপর প্রশ্ন। এখান থেকে তুমি 2টি উপপাদ্য সহজেই করতে পারবে। বিশেষ করে এখানে এই যে বৃত্ত উপর যে প্রথম যে প্রশ্নটি হবে সেটা হচ্ছে তোমার বলতে পারি আমি যে উপপাদ্য 17, 18 এবং 19, 17, 18, 19 থেকে একটি সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের উপপাদ্য 20 এবং উপপাদ্য 23, এই দুইটি উপপাদ্য তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল পেয়ে যাবে। আর স্পর্শক থেকে হবে উপপাদ্য 25, 26 এবং 27। বৃত্তের ছেদক ও স্পর্শক, এখানে হবে উপপাদ্য 25, 26 এবং 27। তুমি যদি শুধুমাত্র উপপাদ্য 20 এবং 23 আর স্পর্শক থেকে 25, 26, 27 পড়ো তাহলে তুমি 100% একটি বা 2টি
সৃজনশীল তুমি কমন পাবেই। আর সম্পাদ্য এখানে নির্দিষ্ট করে দেওয়া বলাই আছে, অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত, কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত, এই তিনটি সম্পাদ্য থেকেই তোমার একটি সম্পাদ্য আসবে। আর এর সাথে এক্সট্রা যে সম্পাদ্যটা আসবে অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন, সেটার জন্য তোমাকে করতে হবে 8.5 অনুশীলনী 8.5-এর তুমি যদি 9, 10, 11, 12 এবং 14 এই 5টি এক্সট্রা দেওয়া আছে। আমি আবারও বললাম কি কি, 8.5-এর 9, 10, 11, 12 এবং 14 এর থেকেই এই যে তিনটি সম্পাদ্য দেওয়া আছে। সম্পাদ্যগুলো হচ্ছে সম্পাদ্য 9 কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত, আর সম্পাদ্য 10 হচ্ছে কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত, এবং সম্পাদ্য 11 হচ্ছে বহির্বৃত্ত। এই তিনটি সম্পাদ্যর সাথেই আমি যে এক্সট্রা গুলো বললাম 8.5-এর সেগুলো করলেই হয়ে যাবে। তাছাড়া আমি গণিতের এই বিষয়ের উপর আমি ইউটিউবে তোমাদের ভিডিও দিব, কি কি থাকবে, কি কি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেগুলোর উপর কিছু ভিডিও তৈরি করব। অবশ্যই তুমি সেই ভিডিওটি দেখে নিবে এবং প্রত্যেকটির সলিউশন আমি করে দেব। এরপরে আসো নবম অধ্যায়। তাহলে আমরা কি কি পেলাম? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়, আর এদিকে আছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে শুধুমাত্র ত্রিকোণমিতি পড়বে তোমার 9.1 এবং 9.2। দশম অধ্যায় কিন্তু নেই, দূরত্বচ্যুতা নেই, অর্থাৎ নবম অধ্যায়ে এখানে যে যে টপিকস গুলো দেওয়া আছে সেগুলাই করবে। 9.1-এ বিশেষ করে 21 থেকে 25-এর মধ্যে 21 থেকে 24 অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে। 9.1 সবগুলো অঙ্কই ভালো করে করতে হবে, যেহেতু অধ্যায় কমাই দিছে, এখান থেকে প্রশ্ন হবে, 2টি প্রশ্ন হবে। আর 9.2-এ যে তোমার প্রমাণগুলো আছে সেগুলো থেকে তুমি করবে, ত্রিকোণমিতিক প্রবাহিত বলে প্রমাণ, সেগুলো থেকে থাকবে। অর্থাৎ 9.1 এবং 9.2 করলেই তোমার এখান থেকে ত্রিকোণমিতিকের 2টি প্রশ্ন আসবে, 2টি সৃজনশীল তুমি পারবে। আরেকটি কথা, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই সিলেবাসের পিডিএফ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী, তোমার বিষয়, তোমার সাবজেক্ট অনুযায়ী তুমি ডাউনলোড করে নিতে পারবে। আর এখানে শুধুমাত্র যে অধ্যায়গুলো দেওয়া আছে সে অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হবে এবং নৈবেদিক প্রশ্ন হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। অর্থাৎ এর বাইরে অধ্যায়গুলো তোমার পড়া দরকার নেই। এরপরে আমরা আসতেছি ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতির পরে আসতেছে 17 অধ্যায় পরিসংখ্যান। তা আমরা দেখতে পাচ্ছ এখানে অনেক শর্ট করা হয়েছে। 11 অধ্যায় ছিল গত সিলেবাসে, 11 অধ্যায় ছিল, এখানে নেই। 11 অধ্যায় নেই, 13 অধ্যায় নেই, সরাসরি পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যানের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। পরিসংখ্যানের গড়, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এবং যে গ্রাফগুলো আছে তোমাদের, বিশেষ করে গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা, এই দুইটা কখনোই বাদ দেওয়া যাবে না, এগুলো তোমরা করে নিবে। পরিসংখ্যান খুব ভালো করে করবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমি তোমাদের বলতে পারি, তুমি পরিসংখ্যান আর অষ্টম অধ্যায়, এই দুটো অধ্যায় যদি ভালো করে করো তাহলে তুমি এখানে অনায়াসে পাশ করে যাবে। তাছাড়া তোমার দ্বিতীয় অধ্যায় তো আছেই, সেট থেকে তুমি একটা প্রশ্ন পারবে। তাহলে সংক্ষিপ্তের মধ্যে সংক্ষিপ্ত, এর চেয়ে আর সংক্ষিপ্ত হয় না। এই একদম শর্ট সাজেশন করে দিয়েছে। তোমরা আশা করি এগুলো যে অধ্যায়গুলো দেওয়া আছে, করোনা পরিস্থিতির কারণে আমরা পুরো বই করতে পারি নাই, বিধায় এখানে তোমাদের জন্য 40টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। এই অধ্যায়গুলো তোমরা ভালো করে করবে, এই অধ্যায় থেকে তোমরা নৈবেদিক চর্চা করবে, এই অধ্যায় থেকে তোমাদের আসবে। আর মান বন্টন পূর্বে নিয়ে থাকবে 30টি নৈবেদিক এবং 60টি সৃজনশীল দিতে হবে। মান বন্টন অপরিবর্তিত থাকবে। এরপরে আসি আমরা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান এখানে আছে অধ্যায়, প্রথম অধ্যায়ে ভৌত রাশি এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায়ে গতি, তৃতীয় অধ্যায় নেই, চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা এবং শক্তি। আর পাঠ শিরোনাম যেগুলো দেওয়া আছে সেগুলোই তোমরা ভালো করে চর্চা করবে। অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন। অধ্যায় 11 হচ্ছে জলবিদ্যুৎ। এই ছিল এগুলাই হচ্ছে পদার্থবিজ্ঞানের সিলেবাস। আর পদার্থবিজ্ঞানের ব্যবহারিক খাতা তৈরি করবে কি কি দিয়ে? স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে তার আয়তন নির্ণয়, স্ক্রু গজ দিয়ে বেলনাকার কোনো বস্তুর দৈর্ঘ্য, ব্যাস মেপে
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আয়তন নির্ণয়, ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয়। এগুলো দিয়ে তুমি তোমার খাতা কমপ্লিট করবে, প্র্যাকটিক্যাল খাতা। এরপর আসো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম থেকে বিষয়বস্তু কমানো হয়েছে, প্রতিটি অধ্যায় থেকেই বিষয়বস্তু কমানো হয়েছে। কি কি অধ্যায় আছে সেগুলাই পড়বে। এখানে যে যে অধ্যায়গুলো আছে শুধুমাত্র সেই অধ্যায়গুলো তোমরা পড়বে এবং এখান থেকে নৈবেদ্য পড়বে। বাইরে থেকে পড়ার দরকার নেই, এই অধ্যায়ের বাইরে থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস আংশিক, পাঠ শিরোনাম, উল্লেখিত বিষয় শিক্ষণফল, উল্লেখিত বিষয়ের শিক্ষণফল দেওয়া আছে, সেগুলো ধরে ধরে তোমরা পড়বে। চতুর্থ অধ্যায় আখলাক, এটা আংশিক। পঞ্চম অধ্যায়ে দেওয়া আছে এগুলো। এরপর সাধারণ বিজ্ঞান। বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা, এটা ভালো করে পড়বে। এই অধ্যায় থেকে সৃজনশীল এবং নৈবেদিক আসবে, এটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে জীবনের জন্য পানি, শিক্ষণফল ধরে ধরে পাঠ শিরোনাম যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ে নিবে। তারপর আসে পঞ্চম অধ্যায়, দেখতে হলে আলু চাই, আলুর অধ্যায়টা ভালো করে পড়ে নিবে। সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এখানে শিক্ষণফল যেগুলো দেওয়া আছে সেগুলো ধরে ধরে পড়বে, পাঠ শিরোনাম উল্লেখ করে দেওয়া আছে সেগুলো পড়ে নিবে। নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দুর্যোগ অধ্যায় থেকে এমনিতেই প্রশ্ন হয়, সহজ একটি অধ্যায়, এটা থেকে থাকবে। আর দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ, এখানে যে টপিকস গুলো দেওয়া আছে সেগুলো তোমরা চর্চা করবে। এগুলো থেকে নৈর্বেদিক এবং সৃজনশীল উভয় প্রশ্নই হবে। এবং মান বন্টন আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন নেই। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের জন্য একটি টিউটোরিয়াল। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো। পরবর্তীতে আমি গণিতের উপর একটি ভিডিও আপলোড করব, গণিত বিষয়ে কি কি অধ্যায়গুলো ভালো করে, কি কি টপিকস পড়তে হবে, কোন কোন বিষয়গুলো ভালো করে জোর দিতে হবে, সেই বিষয় নিয়ে মানে সেই টপিকস নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। আশা করি আমার সাথেই থাকবে, ভিডিওটি ভালো করে দেখবে। এবং আমি বলবো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি পেতে। সবার সুস্থতা কামনা করে এবং তোমাদের এসএসসি পরীক্ষার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।